Am I audible? Yes, ma'am. Yes, ma'am. So, as we have discussed in our previous class, that we are going to start the paper on partition literature. And in our previous class, we have discussed some um, aspects of Indian partition, right? As we all know that Indian independence or Indian freedom is accompanied with partition. Uh, of course, Indian freedom or Indian independence is a long-awaited reward for the inhabitants of this country. But at the same time, we must remember that with independence came partition, which is the most unfortunate event in the history of our country, because our country was split into two parts, right? India and Pakistan. And this unfortunate event had had a severe effect on the psyche of the people. And if we talk about the partition literature, this literature is of mainly two types, you can say. One type is about that literature which depicts the partition, the event partition and its effects from a very first hand experience. Okay, first hand experience মানে কি বোঝাচ্ছে? ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে তাদের দ্বারা লেখা জিনিস যারা এই পার্টিশনটাকে একদম সামনাসামনি ফেস করেছিল। ওকে, যারা সেই পার্টিশনের যে ভয়াবহতা, the effect, the severity of the damage of that event could be witnessed by them very closely. তো তাদের একটা ডেপিকশন পাচ্ছি আমরা এক ধরনের লিটারেচারে। আর এক ধরনের লিটারেচার পাই আমরা পার্টিশন লিটারেচারে, যে লিটারেচারটা কিছু বছর পরের লেখা। দ্যাট মিনস দ্য experience of partition are reconstructed in the memory of the artist. Okay, and then he or she writes about this incident. Okay, তো দিব্যেন্দু পালিতের আমরা আজকে একটা শর্ট স্টোরি আলমের নিজের বাড়ি, which has been translated as Alam's own house. It is included in your syllabus, and we are going to start this piece of writing, this short story. Okay. Um, So this is a short story by দিব্যেন্দু পালিত। তোরা কেউ দিব্যেন্দু পালিতের নাম শুনেছিস? Have you heard the name of দিব্যেন্দু পালিত? আমার বন্ধুর নাম দিব্যেন্দু ছিল, কিন্তু পালিত না। কার নাম? আমার একটা বন্ধু ছিল। তো বন্ধুর কথা তো হচ্ছে না। দিব্যেন্দু পালিত, আমরা বাঙালি, বাট উই বেঙ্গলিজ আর ভেরি, আই মিন, যেটাকে বলা হয় আনকনসিয়াস অ্যাবাউট আওয়ার ওন কালচার। ওকে, আমরা ইগনোরেন্ট আমাদের কালচার নিয়ে। আমরা যে কোনো, তুই জাতির কথা ধর, তোরা লিটারেচারের স্টুডেন্ট, তোদের ক্ষেত্রে আরো বেশি যেটা প্রযোজ্য সেটা হচ্ছে যে আমরা বাংলা সাহিত্যিক বলতে কাদের কথা জানি, কাদের কথা বলতে পারি। আমরা বাংলা সাহিত্যিক বললে তোর কার কথা মনে আসে?
দীপ্তেশ, কার কথা মনে আসে বাংলা সাহিত্যিক? কজনের নাম করতে পারবি? Name some of the literary person. ওই মেনলি ম্যাম এই তো ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র সুকান্ত চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য। সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তারপরে বললাম আচ্ছা যে ইয়ের রিয়েল নেম কি ছিল ওনার, ভুলে গেলাম। সেই বনফুল নামে পরিচিত ছিল, আচ্ছা, বিভূতিভূষণ মুখোপাধ্যায়। বিভূতিভূষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ ভুলে গেছি। বন্দ্যোপাধ্যায় আবার আর সেদিন একটা বিভূতিভূষণ ফিমেল রাইটার, বন্দ্যোপাধ্যায় আছেন, বিভূতিভূষণ মুখোপাধ্যায় আছেন। সমরে আচ্ছা, আচ্ছা, তোরা কেউ সুনীল গাঙ্গুলির কথা জানিস না? হ্যাঁ জানি শুনেছিলাম ম্যাম। নাম, হ্যাঁ হ্যাঁ আমি সুনীল, পোস্ট হ্যাঁ করতে শুনেছি শুনেছিলাম, বল। না, যে কটা নাম এখন বললো সবই তো আগের জেনারেশনের, নতুন জেনারেশনের। এক্স্যাক্টলি, আমাদের আমাদের জেনারেশনও বলবো না, মানে আমাদের আগের আগের হ্যাঁ, জেনারেশন। আগের অনেক আগে। হ্যাঁ, তো তারপরে কিন্তু তারপরেও বহু লোকজন লিখেছেন। মানে ধর, বাঙালি কবি বলতে গেলে আমাদের প্রথমে আসতে হচ্ছে রবীন্দ্রনাথের কথা, কেউ নজরুল ইসলাম, তারপর সুকান্ত ভট্টাচার্যের নাম করবেন। আর কারোর কথা বোধহয় বেশিরভাগ লোকই বলতে পারবে না। অথচ বাংলার কবিতা তো আর সেখানে শেষ হয়ে যায়নি। তারপর তো বহু লোকজন লিখেছেন যাদের সম্পর্কে আমরা ঠিকঠাক জানি না। ওকে, বিষ্ণু দে, জীবনানন্দ দাশ, জসীমউদ্দিন, হ্যাঁ জসীমউদ্দিন একজন কে ছিল না, জসীমউদ্দিন তো বাংলাদেশের কবি, যদি আমরা বাংলাদেশ বাংলায়। হ্যাঁ, আরো অনেক অনেক কবি আছেন। সত্যেন্দ্রনাথ দত্ত তো সেই সময়কার, রবীন্দ্রনাথের ঠিক পরবর্তী সময়ে। কজন জানেন? অথচ উনি খুব খুব ভালো কবি। তো যাই হোক, আমরা আমাদের কালচার সম্পর্কে খুব বেশি জানি না, ঠিক আছে? তো এইটা হচ্ছে দিব্যেন্দু পালিত এমন একজন কি বলবো, লিটারারি পার্সন। তিনি এমন একজন সাহিত্যিক যিনি মানে অসাধারণ সাহিত্যিক বলতে কম বলা হয়। সুনীল গাঙ্গুলি নাম শুনেছিস হয়তো তোরা। তারপরে বুদ্ধদেব গুহ একজন রাইটার। এই এই সময়ের যদি রাইটার ধরি আমরা, ইনফ্যাক্ট দিব্যেন্দু পালিতকে এই সময়েই ধরবো, কারণ উনি হি হ্যাজ পাসড অ্যাওয়ে ইন 2018। ওকে, 2018 সালেই উনি মারা গেছেন। অফকোর্স হি ওয়াজ এজেড, কোয়াইট এজেড। কারণ হচ্ছে হি ওয়াজ বর্ন ইন 1930, আই থিঙ্ক 1939। ওকে, তার মানে যখন পার্টিশন হচ্ছে হি ওয়াজ অ্যাবাউট 8 years old। তো যাই হোক, তো দিব্যেন্দু পালিত and he is a সাহিত্য একাডেমি প্রাইজ উইনার। ওকে, মানে অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড বলে যে ইন্ডিয়ার মোস্ট প্রেস্টিজিয়াস লিটারারি অ্যাওয়ার্ড। সো হি ইজ আ উইনার অফ সাহিত্য একাডেমি। তোরা বাণী বসু, সুচিত্রা ভট্টাচার্য এদের নাম শুনেছিস? বাণী বসুর নাম শুনেছি মনে হয়। আচ্ছা, বলছি এরা প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো সাহিত্যিক, এবং ওরা এখনো লিখছেন। অনেকে, সুচিত্রা ভট্টাচার্য জাস্ট কিছুদিন আগে মারা গেলেন। তোরা পারলে দু একটা অন্তত বইপত্র পড়ে দেখবি। কারণ হচ্ছে যেমন সুনীল গাঙ্গুলি, সুনীল গাঙ্গুলি কিন্তু পার্টিশন লিটারেচারের উপর মানে ভীষণ ভালো একটা বই আছে, যেটা সেই সময়, ঠিক আছে, পূর্ব পশ্চিম, হ্যাঁ, এই গুলো বেশ বড়। ম্যাম সুনীল গাঙ্গুলি বলতে, সুনীল গাঙ্গুলি আর গঙ্গোপাধ্যায় কি মানে আলাদা হিসেবে? একই একই তো ওনার একটা বই আছে। গঙ্গোপাধ্যায়, সুনীল গাঙ্গুলি, আচ্ছা আচ্ছা, তাদের লেখার অসম্ভব একটা, মানে মাঝে মাঝে আমার মনে হয় মানে সুনীল গাঙ্গুলির নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল। যেহেতু উনি আমার কাছে একটা বই আছে দেখছি, বাছাই 12 বলে একটা। হ্যাঁ, মানে সব বই ভালো না, অবভিয়াসলি একজন সাহিত্যিকের সব বই ভালো হয় না, সব বইয়ের মান সমান হয় না। কিন্তু সুনীল গাঙ্গুলি বললেই mainly he is known as a novelist, but he has written a number of poems also, ঠিক আছে? তোরা অনেক সময় ওই কবিতাটা শুনে থাকবি, কেউ কথা রাখেনি, 33 বছর ধরে কেউ কথা রাখে না, এই ধরনের একটা কবিতা উনি লিখেছেন, যেটা এখনো অফট কোটেড লাইনস। ওকে, সুনীল গাঙ্গুলিও কিছুদিন আগে মারা ওটা গেছেন। সুনীল গাঙ্গুলির লেখা লাইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি।
তো ও যাই হোক, তো তাদের লেখা একটু পড়ে দেখতে পারিস, কারণ খুব খারাপ তো তারা লেখেন না, লেখার মধ্যে অদ্ভুত একটা আমার মনে হয় those writings had the capability of transporting us to another level. Okay, have that capability. Those writings are endowed with those characteristic features. Okay, তো ধর ধর সুনীল গাঙ্গুলি, যদি তুই প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, এই তিনটে নভেল পড়িস, উপন্যাস যেটা বলে, বেশ বড় সড়ো, দেখে ভয় পেয়ে যাবি। বাট বিলিভ মি, আমি যখন 11-এ পড়ি তখন আমি প্রথম আলো পড়েছিলাম, মানে আমার মনে আছে যে জাস্ট মানে গোগ্রাসে গেলার মতন পড়েছিলাম, মানে অসাধারণ এক্সপেরিয়েন্স, মানে বইটা পড়াই এক ধরনের এক্সপেরিয়েন্স একেবারে। তো যাই হোক, তো দীপেন্দু পালিত is also a very renowned writer. Okay, and he is a writer of Bengali poems, novels and short stories. এবং উনি, আমি যা বললাম, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ওনার লেখা অনেক কবিতা, অনেক বিশেষ করে শর্ট স্টোরি, নভেলস, এগুলো ভীষণভাবে সমাদৃত হয়েছে বিভিন্ন জায়গায়। তো one of the short stories, and he has got আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সৈয়দ মুস্তাফা সিরাজ একাডেমি অ্যাওয়ার্ড। তো এই ধরনের অ্যাওয়ার্ড গুলো উনি কিন্তু পেয়েছেন। So you can understand the capability of a writer, um, not through the awards he uh, gets, but through his or her writing. বাট হ্যাঁ, অ্যাওয়ার্ড যেগুলো পেয়েছেন সেগুলো তার স্টেচার সম্পর্কে আমাদের একটা ধারণা দেয়। তো যাই হোক, তো দিব্যেন্দু পালিত, he was born on 5th March 1939 and died on 3rd January 2019. Okay, so and his first story was Chondopoton, and it was published in 1955. Okay, তো যাই হোক, তো আলমের নিজের বাড়ি, যেটা ট্রান্সলেশন হচ্ছে আলমস ওন হাউস, is of course a part of this partition literature because it depicts the effect of partition in a very unique way. মানে এখানে তুই এক্সাক্ট পার্টিশনের যে সময় কি কি ঘটেছিল এই ধরনের কোনো চিত্র পাবি না, যেটা পাবি একটা অদ্ভুত নস্টালজিক একটা ফিলিং, the sense of homelessness, rootlessness, সেই যে সেন্সটা মানুষের যে সাইকিটাকে কতটা আচ্ছন্ন করে রাখে, তার একটা বর্ণনা পেতে পারি আমরা। তো যাই হোক, ম্যাম টেক্সটটা একটু পাঠিয়ে দিন তো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখুন। গেছিলাম। তো যাই হোক, আমি জাস্ট ক্লাসের পরই টেক্সটটা গুগল ক্লাসরুমে অ্যাটাচ করে দেব। ঠিক আছে। ওকে, তো আলমস ওন হাউস, আলমের নিজের বাড়ি, it is written by দিব্যেন্দু পাল। As the Bangladesh Biman aircraft left the skies of Dhaka and took off for Kolkata, the thoughts rushed back again. It is about a journey that Alam undertakes from Dhaka to Kolkata. Okay, বাংলাদেশ বিমান এয়ারক্রাফট, মানে বাংলাদেশ, আমাদের যেমন এয়ার ইন্ডিয়া, তেমনি ওদের যা ন্যাশনাল যে এয়ারক্রাফট, সেটাকে বাংলাদেশ বিমান এয়ারক্রাফট বলে। তো it left the skies of Dhaka and took off for Kolkata. The thoughts rushed back again. So now the thoughts, Alam is thinking something, and the thoughts rushed back again means he is compelled to think. Okay, এটা নয় যে he has a choice of how to think, what to think, but he is compelled to think. Okay, and then উইদিন ইনভার্টেড কমা, আচ্ছা এটা শুরু হওয়ার আগে আমি আর একটা কথা বলে দিই,
সেটা হচ্ছে যে বাংলার যে পার্টিশন লিটারেচার সেটার বেশিরভাগই কিন্তু পাবি হচ্ছে একদম ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্সের থেকেও বেশি হচ্ছে তার পরবর্তীতে লেখা যে রাইটিং গুলো। তার কারণ হচ্ছে when this partition took place there was a sense among the Bengali people that it is a short lived, it is a temporary arrangement, okay, যে এই this partition will not last long, okay, and so the exchange of property took place, exchanges of property। কিরকম ধরনের এক্সচেঞ্জ অফ প্রপার্টি? ধর কারো বাড়ি হচ্ছে ঢাকাতে এবং কারো বাড়ি হচ্ছে কলকাতায়, তো যাদের ঢাকাতে বাড়ি দে আর হিন্দু পিপল and those who live in Kolkata are Muslim people, and as the basic tenet of partition is communalism, okay, হিন্দু মেজরিটি যেখানে থাকবে সেটা ইন্ডিয়া, মুসলিম মেজরিটি যেখানে থাকবে সেটা পাকিস্তান। তো this basis of partition compelled the inhabitants to leave their own house and be transported into another country, right? তো সেই জন্য ওরা কি করলো, যার ধর ঢাকায় বাড়ি তাদের প্রপার্টি কলকাতায় যাদের বাড়ি তাদের প্রপার্টির প্রায় সমান সমান যদি ওরা দেখতেন, তাহলে কিন্তু ওরা ফর দ্য টাইম বিং এক্সচেঞ্জ করতেন, প্রপার্টি এক্সচেঞ্জ করতেন। অর্থাৎ ঢাকার বাড়ি যাদের তারা কলকাতার বাড়িতে শিফট হয়ে যেতেন এবং কলকাতার বাড়ি যাদের তারা ঢাকার বাড়িতে শিফট হয়ে যেতেন। মানে এখানে কিন্তু যেটা মানে কি বলবো, কেনা বেচা কেনা হতো না, জাস্ট এক্সচেঞ্জ অফ প্রপার্টি হতো। তাদের মনে সামহাউ একটা চিন্তা ভাবনা ছিল that this partition will not last longer, তাই জন্য একদিন আমরা নিশ্চয়ই আমাদের বাড়ি ফিরবো, ঠিক আছে? তো সেই জন্য ওই এক্সচেঞ্জ অফ প্রপার্টি কিন্তু ভীষণ ভাবে হতো। তো এইখানেও কিন্তু আমরা ওই এক্সচেঞ্জ অফ প্রপার্টি কিন্তু দেখতে পাবো। এবং এখানে এই আলমের মানে through the consciousness of Alam, we find at the outset of this short story a letter, some portion of a letter, এই যে inverted comma মধ্যে যে পোরশনটা আছে that is from a letter, okay, like everything else there's also a time frame for returning, and once that point is passed there's a feeling that it's not going to happen anymore. So these words are really, I mean, heart touching ones, okay. আমরা যদি এটার বাংলা করি, like everything else there's also a time frame for returning, মানে ফেরারও একটা সময় আছে। প্রত্যেকটা জিনিসের যেমন সঠিক সময় থাকে তেমনি ফেরারও একটা সময় আছে, and once that point is passed there's a feeling that it's not going to happen anymore, and when the time goes away there must be a feeling, there must be a kind of intuition that this returning is not possible, okay. তো ফেরার এই সময়টা, অর্থাৎ যে লিখছে Raka has written this letter, okay. Raka is a character from this story, as আলমের ক্যারেক্টার। আমি যে এক্সচেঞ্জ অফ প্রপার্টির কথা বলছি, এক্সচেঞ্জ অফ প্রপার্টি কিন্তু আলমের ফ্যামিলি আর রাকার ফ্যামিলির মধ্যে হয়েছিল। আলমের ফ্যামিলি কিন্তু কলকাতায় থাকতেন এবং রাকার ফ্যামিলি থাকতো হচ্ছে বাংলাদেশে। তো and Alam's father was a renowned doctor of Kolkata, okay. So he has decided to exchange his property with Raka's father, okay. তো সেই জন্য যেটা হয়েছিল, আলমরা কিন্তু রাকাদের বাড়িতে শিফট হয়ে গেল এবং রাকারা আলমদের বাড়িতে, এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করা হলো। যদিও আলম কিন্তু নিজে আরো কিছুদিন কলকাতায় ছিল রাকার ফ্যামিলির সঙ্গে, বিকজ হি ওয়াজ ডুইং হিজ MA,
ওকে, যখন এই পার্টিশন হলো তখন কিন্তু আলম কলেজে এবং সে এমএ পড়ছে, ঠিক এই রকম একটা সময়ে that exchange of property was done, and Alam's family was shifted to Dhaka at Raka's family's house, and Raka's family was shifted to Kolkata at Alam's family house. Okay, and but as Alam's study was going on, Alam's study was going on, and so Raka's father has proposed that Alam should stay with them for the rest of the time of his university days. Okay, যতদিন না পর্যন্ত আলমের পড়াশোনা কমপ্লিট হচ্ছে, রাকার ফ্যামিলির সঙ্গে আলম থাকবে, এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। তো যাই হোক, সেটা আমরা আরো যেতে যেতে বুঝতে পারবো। তো রাকার লেটারের একটা অংশ আলম কিন্তু এবার হি ইজ অ্যাকচুয়ালি recounting this portion of letter. And what is the portion? The portion says that there is a time for returning, and when the time is passed away, there is no point of returning. Okay, this return cannot be taken place. Okay, Raka had written in her last letter, and it was Raka's last letter to Alam. That doesn't mean that my wait for you, and this letter continues. Okay, that doesn't mean that my wait for you has made me tired or that I feel depressed. তো যখনই কেউ বলে যে সবকিছুর একটা সময় থাকে, সময়টা পেরিয়ে গেলে আর সেটা করার কোনো মানে নেই, তখনই মনে হয় যেন ওই জিনিসটা ঘটাটা আর কোনো রকম তার কাছে মানে দাঁড়ায় না, as if Raka is tired of waiting for Alam. এইটা যেন কিন্তু Raka is justifying herself that I am not feeling tired, I am not depressed, I am waiting for you. ওকে, সব তোমার জন্য ওয়েট করতে করতে যে আমি এতটাই ডিপ্রেসড হয়ে গেছি বা এতটা ক্লান্ত হয়ে গেছি, এইটার জন্য এই কথাটা বলছি, এটা নয়। এটা রাকা কিন্তু ক্লারিফিকেশন দিচ্ছে। It only means that there's no point in threatening a visit in every letter. So there a string of letters are exchanged in them. ওকে, আমরা এটা ধরে নিতে পারি আলমও রাকাকে প্রচুর চিঠি লিখতো এবং রাকাও আলমকে প্রচুর চিঠি লিখতো, এবং এই এক্সচেঞ্জ অফ লেটারের মধ্যে একটা জিনিস খুব কমন থাকতো আলমের চিঠিতে, দ্যাট আই উইল রিটার্ন ভেরি সুন। ওকে, আমি খুব তাড়াতাড়ি কলকাতায় আসছি, আই এম কামিং টু কলকাতা ভেরি সুন। এই ধরনের কথাবার্তা যেটা থাকতো, সেই কথাটা কিন্তু রাকাকে ভীষণভাবে মানে কি বলবো, ইট ওয়াজ লাইক আ থ্রেট। অর্থাৎ থ্রেট মানে হচ্ছে কি, একটা আতঙ্কের মধ্যে থাকে না, অ্যাংজাইটির মধ্যে থাকে, এই জিনিসটা ঘটলো, এই জিনিসটা ঘটলো, মানে এইরকম, মানে এটা একটা পজিটিভ ওয়েতে দেখে একটা আশা যে কোনোদিন একটা ফিরবে, আলম কোনোদিন কলকাতায় ফিরবে, সেই আশাটাকেই she is so so used to this kind of lines in Alam's letter that it has become a threat to her. যে এই বুঝি এলো, আলম এই বুঝি এলো, মানে যেটা আশা ছিল সেটা আস্তে আস্তে একটা থ্রেটে পরিণত হচ্ছে যেন। These are and many more words. After such a long time, after such, it only means that there is no point in threatening a visit in every letter. These and many more words. After such a long time, he couldn't recall everything word by word. So
thinking about Raka's letter, and now she cannot remember that letter word by word. He cannot recall the letter word by word. That means um, after such a long time, that means আমরা ধরে নিতে পারি যে লাস্ট লেটারটা রাকার যে শেষ চিঠিটা সেটা আসার পরও আরো কিছুদিন বেশ একটা লম্বা সময় কেটে গিয়েছে, তারপর কিন্তু রাকার কাছ থেকে আর কোনো লেটারও আসেনি। Alam felt Raka had picked up the language of Kolkata quite well. So Raka, Raka is a girl who was born and brought up in Dhaka, but she was uprooted from that city to another country, which is known as India, and she is now um, settled in Kolkata. Okay, so Raka had picked the language of Kolkata, মানে কলকাতার ল্যাঙ্গুয়েজ এবং ঢাকার ল্যাঙ্গুয়েজের মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে। বাংলা ভাষার অনেক রকম ডায়ালেক্টিক যে রূপান্তর সেটা কিন্তু বাংলা ভাষায় লক্ষ্য করা যায়, তাই না? আমরা যেটাকে বাঙাল ভাষা বলি সেটার সঙ্গে আমরা যে বাংলা কথা বলি তার কিন্তু অনেকটা অমিল আছে, ঠিক আছে। তো আলমের মনে হচ্ছে যে Raka had picked up the language of Kolkata quite well. According to the situation, she knew how to play around with it. So, to Alam, it looks like Raka is playing with the words. Okay, he hadn't, however, understood her words. So now he cannot understand her words. Which words are that? Those certain lands are meant for certain roots only. So she is talking about certain lands and certain roots. Okay, certain lands are meant for certain roots only. He hadn't wanted his hesitation to turn into fear or suspicion, so he had read those lines again and again, but he hadn't been able to gather their essence. So এই যে চিঠির কথা, এই চিঠির কথা থেকে আমরা কি বুঝতে পারছি? that number one, Alam and Raka Alam and Raka are in a relationship, okay, and Alam they were exchanging letters in regular intervals, and Alam is now thinking about Raka's last letter. And when does he think? When he is in a plane. He has boarded on a plane to Kolkata. Okay, he is about to reach Kolkata, and Kolkata is the city where Raka lives in. Okay, তো তার মানে তার আলমের মধ্যে এই যে সাবকনসিয়াসে এটা আছে, সাবকনসিয়াসে না, হি ইজ ভেরি কনসিয়াস অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ গোয়িং টু মিট রাকা নাও, and he is thinking about her last letter. কিন্তু এর সঙ্গে সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে এই রাকার লাস্ট লেটারের পর কিন্তু ওদের মধ্যে খুব সম্ভবত রাকার কোনো চিঠি আর আলম পায়নি, ঠিক আছে। এবং রাকার চিঠির যে certain lands are meant for certain roots only, which is very true for the trees. ওকে, আমরা দেখি গাছের ক্ষেত্রে এটা হয়, রুটের কথা এখানে যেহেতু আছে, যে কি কোনো গাছ কোনো মাটিতে ভালো হয়, আবার সব মাটিতে ভালো হয় না, মানে এটার অনেক রকম implications আছে। as if okay, Raka is also uprooted from her homeland, okay, and maybe she যখনই একটা গাছকে একটা জায়গা থেকে uprooted করে অন্য একটা জায়গায় প্লান্ট করা হবে, the greatest fear of this procedure is that whether this tree will live or not.
ওকে, মানে একটা গাছকে যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আবার নতুন করে রোপণ করা হচ্ছে, তখন আমাদের মধ্যে সেই আতঙ্কটা থাকে যে গাছটা বাঁচবে তো। সো হিয়ার Alam thinks that Raka has adapted to Kolkata's atmosphere very well. যদিও আমরা কিন্তু এখানে রাকার ভার্সন জানি না, রাকা কি বলতে চেয়েছে এই এই লেটারের থ্রুতে, এই লাইন্স গুলোর থ্রুতে, সেটা আমরা জানি না। ওকে, certain lands are meant for certain roots only, and he and at the same time Alam, as they are in relationship, they are in a relationship, Alam is quite possessive about Raka. So here also is a kind of fear in the mind of Alam that Raka may not be interested to linger or interested to continue this relationship any longer. So he hadn't wanted his hesitation to turn into fear or suspicion. You know, for a relationship, for a long distance relationship, especially, this fear and suspicion play a very important role, তাই না? ভয়, সন্দেহ, এই জিনিসগুলো কিন্তু ভীষণ রকমের একটা রোল প্লে করে, বিকজ দ্য রিলেশনশিপ এ লং ডিস্টেন্স ওয়ান। ঠিক আছে, রোজ দেখা হয় না। এখানে আদাম এবং রাকারও কিন্তু একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে। So he had read those lines again and again. Alam had read those lines again and again because he cannot understand these lines. What is Raka's intention? He wants to know. Okay, but he hadn't been able to gather their essence. And now Alam is thinking this. Raka was a woman and she would somehow manage to withhold some secret somewhere. So he had reasoned. So he is trying to reason or make himself understood of the facts that মানে মনে করছে, আলম মনে হচ্ছে যে রাকা তো একটা মেয়ে, তো নিশ্চয়ই কোনো না কোনো সিক্রেট কোথাও আছে যেটা হয়তো লুকিয়ে রেখেছে। হি ইজ থিঙ্কিং অ্যাবাউট সাম সিক্রেট। ওকে, হি হ্যাড রিজন ইট ওয়াজ রিলেটিভলি ইজি টু অ্যাচিভ ফ্রিডম, but it was not so easy to wipe out prejudices. It had something to do with understanding, and if Alam failed to understand it, Raka had no responsibility of explaining either. So he is thinking about prejudices. Okay, he is thinking about the failure of understanding Raka's line. এবং সেখানে আলামের মনে হচ্ছে যে আমি বুঝতে পারিনি, if Alam failed to understand it, Raka had no responsibility of explaining or either. So রাকার কোনো রকম রেসপন্সিবিলিটি এখানে দাঁড়ায় না, রাকার কোনো রকম রেসপন্সিবিলিটি নেই to explain it more completely, okay, more fully. In reply he had written, so রাকার যে শেষ চিঠি তার কিন্তু রিপ্লাই আলম পাঠিয়েছিল। We had written, a rise in temper also raises the level of enigma. So যখনই টেম্পার কারো রাইজ করে, দ্যাট মিনস when one loses his or her calmness of mind, is the equilibrium of temperament. Okay, temper lose করা যেটাকে বলা হয়, তো সেটার কথাই বলছে। রাইজ ইন টেম্পার অলসো রেজেস দ্য লেভেল অফ এনিগমা। এনিগমা মিনস যেটাকে আমরা ধাঁধা বলি, ঠিক আছে, পাজল যেটা বলে, মানে ঠিকঠাক যেটা বোঝা যায় না, এই ধরনের একটা কিছু, ধোঁয়াশা যেটাকে বলে এনিগমা। A rise in temper also raises the level of enigma.
If that's the reason, it's fine. If not, I have failed to understand quite a few things from your letter. So Alam says that maybe Raka is quite angry. So um, she is quite enigmatic in her expression of thoughts. Okay, তো সেইটা যদি রিজন হয় ইটস ফাইন, তাহলে এটা বোঝার মতন কিছু নেই। ঠিক আছে, ও রেগে গিয়ে বলেছে যে আর ফেরার কোনো সময় নেই, আর ফেরার কোনো জায়গা নেই, কিছু কিছু গাছের জন্য কিছু কিছু মাটি দরকার, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি সেটা না হয়, ইফ রাকা has written this letter with a normal temperament, then he has failed to understand uh, this letter. Okay, quite a few things from your letter. What do you mean by certain lands and certain routes? আলম এবার চিঠিতে রাখাকে জিজ্ঞেস করছে যে নির্দিষ্ট কিছু জমি, নির্দিষ্ট কিছু শিকড় বলতে তুমি কি বোঝাতে চেয়েছো? If I understand it the way you mean it, then don't forget that I was born in Kolkata, in the very house to which this letter is being addressed. So now Alam says that if you think of yourself as an inhabitant of Kolkata, you should remember that I was born and brought up in Kolkata, in the very house where you live now. Okay, you are living now. তুমি যেখানে এখন বাস করছো ঠিক সেইখানে আমার জন্ম হয়েছে। তো তাহলে তুমি কি করে এটা বলতে পারো, মানে অ্যাজ ইফ হি ইজ চ্যালেঞ্জিং, মানে ওর ওর কোথাও মনে হয়েছে রাখা নিজেকে ইন্ডিয়ার অর্থাৎ ভারতবর্ষের এবং কলকাতার এক অধিবাসী বলে মনে করছে, এবং আলমকে আউটসাইডার মনে করছে। হি ইজ টেকিং আলম অ্যাজ অ্যান আউটসাইডার, but Alam reminds her that it is Kolkata where he was born and brought up. Okay, so Alam is now confirming the fact that he is not an outsider. Here also you can find the dilemma of an uprooted individual. Okay, নিজের জায়গা, নিজের দেশ, নিজের বাড়ি সবকিছু ছেড়ে অন্য জায়গায় গিয়ে ওকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, এবং সেইখানেও কিন্তু তাকে নিজেরই দেশে একজন ফরেনার হয়ে যেতে হচ্ছে। মানে যে দেশটায় হয়তো জন্মেছে সেই দেশটায় যাওয়ার জন্য ওকে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। দ্যাট মিনস ইউ আর an outsider in your own country. Okay, doesn't that give me roots in Kolkata? So here he is claiming, he is demanding that he has his roots in Kolkata. Do you know there are far more women in Dhaka by the name of Raka than there are in Kolkata? And none of them stick out here as being different. So কি বলছে যে তুমি জানো যে কলকাতাতে যতগুলো মেয়ের নাম রাখা, তার থেকে অনেক বেশি মেয়ে আছে এখানে যাদের নাম রাখা, and they don't consider them to be different. They are also really insider of this country. But until Raka came to Dhaka, it was Alam who would have to rush to Kolkata to his own house. কিন্তু আলম কি বলছে, ভাবছে যে রাকার কিন্তু ঢাকাতে আসার কোন রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। এটা আলমকে কিন্তু would have to Alam who would have to rush to Kolkata to his own house. আলমেরই যাওয়ার কথা কিন্তু কলকাতাতে, তার নিজের বাড়িতে। These and many more such exchanges that were possible only through letters took place. So they were exchanging letters, they were exchanging their thoughts, they were exchanging their emotions, and they are in a relationship which they once dreamed to fulfill. Okay,
they had a kind of desire to live uh, together in their own space. Okay. Yet language also have had the ability to create human shapes by stringing meaning together and giving a sense of completeness to that shape. So through these letters, they are reconstructing themselves. Okay. যেন মনে হচ্ছে এই চিঠিগুলোই যেন ওদের মধ্যে যে সেন্স অফ কমপ্লিটনেস ইন দিস রিলেশনশিপ এটা প্রোভাইড করছে। Alam's emotions were such that if he could, he would have carried the letters to Raka himself. Okay, Alam is quite emotional. Alam is quite optimistic with this relationship, and so when he has got this opportunity to go to Kolkata, he is thinking about Raka and he is thinking about their meeting. And then there was no reply. Alam waited for a month or so and wrote another letter, just a few lines. He mentioned about not receiving a reply and the news that he had been invited to a seminar being organized by the Maitri Sanshad in Kolkata. If men were allowed to be sentimental, Raka would now get a taste of it. Okay, so that was Raka's last letter where she has written that certain lands have certain roots. Okay, exactly. কি বলতে চেয়েছে এখানে, certain lands are meant for certain roots only. ওকে, তো সেইটা রাকার শেষ চিঠি ছিল এবং তারপরও আলম চিঠি লিখেছিল যেটা কিন্তু কোনো রকম উত্তর আসেনি এবং তারপরে আলম আরো কিছু লাইন চিঠি লিখেছে যেখানে আলম জানিয়েছে that he is coming to Kolkata. I mean, not he is coming to Kolkata, but he mentions about the seminar which is being organized by the Maitri Sanshad in Kolkata. তার মানে আলম সেই সেমিনারটার কথা বলছে যেটা মৈত্রী সংসদ কলকাতার তে আয়োজন করছে এবং সেখানে আলম ইজ থিঙ্কিং অ্যাবাউট গোয়িং দেয়ার, সেই চিঠিতে আলম কিন্তু জানিয়েছে রাখা। This time there was a reply, but the handwriting was different. এই চিঠিটা পাওয়ার পরে কিন্তু একটা রিপ্লাই পেল আলম। But the handwriting was different. He tore open the envelope and unfolded the letter. His suspicions were right. It wasn't Raka, it was her mother, Sneha Mashima. So, স্নেহা মাসিমা হচ্ছে রাকার মা এবং রাকার বদলে কিন্তু তিনি এবার চিঠি লিখেছেন আলমকে। The first news was Raka was out of town. Okay, it was the first news that Raka was out of town. And even when she was in Kolkata, she was busy with studies. Her research work hadn't progressed much either. So Raka is involved in research work and she is busy in her studies, and but she is not in Kolkata right now. Nevertheless, so it was not always possible for her to keep up with writing letters. So Raka's mother informs Alam that Raka will not be able to write letters regularly to Alam. Nevertheless, Alam should write once in a while to tell them how he was doing. মানে রাকা উত্তর দিক বা না দিক, আলম কিন্তু যেন কিছুদিন পর পর চিঠি লেখে এটা জানাতে যে কি করছে এখন, কেমন আছে ইত্যাদি ইত্যাদি। Finally, Raka's father, Mesho Moshai, was very happy at the news of the seminar and so on. So here this reply was from Raka's mother, Sneha Mashima,
and that letter says that Raka is not in Kolkata right now, and if whenever she is in Kolkata, she will be busy with her studies, and it will not be able for her. I mean, she will not be able to answer the Alam's letters regularly, etc., etc. That Raka was not around in Kolkata and that she was not aware of his letter was quite obvious from Sneha's letter. Okay. So রাকা যে ওর লাস্ট লেটারটা মানে যে লেটারটাতে সেমিনারের কথা জানিয়েছে আলম সেই লেটারটা সম্পর্কে খুব বেশি অবহিত নয়, সেটা কিন্তু আলম সেই স্নেহ মাসিমার লেটার থেকে বুঝতে পারছে। He had countered his suspicions with reasons. May, June were the summer holidays. The university was closed, and they had numerous relatives all over India. Ever since 1946, the family had been branching out in all directions: Delhi, Pune, Patna, Ahmedabad. So Alam is thinking about Raka's why Raka is irregular in her replies, in her letters. তো এখানে নিজেকে রিজন মানে এর পিছনে যুক্তি খোঁজার চেষ্টা করছে আলম। আলম যেটা ভাবছে যে মে জুন মাসে সামার হলিডেজ পড়ে, সেই সময় ইউনিভার্সিটি ক্লোজ থাকে এবং রাকাদের বিভিন্ন আত্মীয় স্বজন আছে দিল্লি, পুনে, পাটনা, আহমেদাবাদ এসবে, and she loved to travel. It was not impossible for her to visit one of those places on a sudden whim. So Raka is quite whimsical and she loves to travel. So it is very possible to for her to travel to the places that was mentioned here. Places that were mentioned here: Delhi, Pune, Patna, Ahmedabad, where her relatives live in. So it is quite possible for Raka to travel here and there. What was, however, unclear were the words "not always possible." The problem was he couldn't ask for a clarification either from Raka or from Sneha Mashima. এই যে এই চিঠিটা, স্নেহ মাসিমার চিঠিটা, যেখানে স্নেহ মাসিমা জানাচ্ছেন that it was not possible, it is not possible for Raka to reply Alam's letter regularly, এর পিছনে যে কি ক্লারিফিকেশন আছে, যে যেটা আলম ভাবছে সেটাই নাকি তার পিছনে অন্য কোনো কারণ আছে, সেইটা কিন্তু আলম is not able to ask from Raka's, either from Raka's mother or from Raka. Okay. এত দূরই থাক আজকে। বাই বাই। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি, না না বেশ ইন্টারেস্টিংও লাগছে। হ্যাঁ, গল্পটা ভালো। Okay. তাহলে আমি গুগল ক্লাসরুমের ইয়েটা অ্যাটাচ করে দিচ্ছি, টেক্সটটা। আচ্ছা ম্যাম। ঠিক ঠিক আছে। আছে। ওকে, বাই বাই। বাই বাই।